ব্রেকিং নিউজ, বাংলাদেশের হ্যাকার এবার ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংক থেকে কয়েক কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করেছে। এই ঘটনা নিয়ে পুরো ভারতের মধ্যে শুরু হয়ে গেছে তোলপাড়। ভারতবর্ষে এই হ্যাকারের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। ধারণা করা হচ্ছে সব কালো টাকা হওয়ায় কেউ হামলাও করতে পারছে না। একই সাথে একাধিক ব্যাংকেও এই হ্যাকিং হওয়ায় এখনো পর্যন্ত কত টাকা চুরি হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি ব্যাংক থেকে কয়েক কোটি টাকা চুরি করা হয়েছে। খবর দেখে রবি একটা মুচকি রহস্যময় হাসি দিল। তার পাশে বসা ছিল আপু আর ছোট বোন হ্যাপি। রবির হাসির কোনো মানে হ্যাপি বুঝতে পারল না, কিন্তু আপুর বুঝতে বাকি নেই রবি এই হ্যাকিং এর সাথে জড়িত। আপু হ্যাপিকে তার রুমে যেতে বলল, কারণ রবিকে এখন কিছু বলবে যা হ্যাপির শোনা উচিত নয়। হ্যাপি চলে যেতে যেতে আপু রবিকে বলল, এসবের মানে কি? রাত জেগে কি শুধু এসব করিস? আমি কি করলাম আবার? খবরটা তোর কারণে হলো, তা আমি ভালো করেই জানি। তো এখন কি করা বলো? তুই এসব ছাড়তে পারবি না? আপুর কথা শুনে রবি আপুর আরো কিছুটা কাছে গিয়ে বসলো। তারপর রবি আপুকে বলা শুরু করলো, দেখো আপু, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। তার অনেক কারণ আছে। প্রথমত, যাদের টাকা চুরি হয়েছে তারা মামলা করতে পারবে না, কারণ এসব টাকা তাদের নয়। গরিবের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে বড়লোকে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট পূর্ণ করেছে, আর এই কারণে তারা মুখও খুলতে পারবে না। এত টাকা কোথা থেকে আসলো, কে দিল, এত কিছু হিসাব তারা দিতে পারবে না। আর বিশ্ব ব্যাংকের কাছেও তারা নালিশ করতে পারবে না, কারণ ওই যে বললাম কালো টাকা। কালো টাকা হোক বা সাদা টাকা, এসবে তুই কেন জড়িয়ে পড়িস? বাসায় বসে বসে এসব ছাড়া আর কোনো কাজ করতে পারিস না? আচ্ছা, আরো কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যেমন আমাদের চট্টগ্রামের কথা বলি। দিন রাত খেটে মানুষ চট্টগ্রামের শিল্প থেকে সবকিছু টিকিয়ে রাখছে, আর সরকার সেটা ঢাকা, সিলেট, রংপুর কিংবা অন্য জায়গায় নিয়ে সেখানে আরো উন্নত করছে। চট্টগ্রামে আরো দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। উন্নত তো একদমই হচ্ছে না। ঠিক ভারতের মানুষের একই অবস্থা। গরিব নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, আর বড়লোকরা তাদের টাকা মেরে নিজেদের পকেট কিংবা ব্যাংক পূর্ণ করবে। এটা কিন্তু ঠিক না। আর এই ভুল কাজ যারা করে তাদের টাকাও আমি পুনরায় গরিবদের ফিরিয়ে দিচ্ছি। যে টাকাগুলো ব্যাংক থেকে উধাও হয়ে গেছে, সব টাকা আবারও গরিবের মধ্যে চলে গেছে। এটা কিন্তু ভুল নয়। রবির কথা যত শুনবে আপু তত রবির কথায় মুগ্ধ হয়ে যাবে। সবাই জানে রবির কথাগুলো যে কাউকে সম্মোহিত করতে পারে। আপু বসা থেকে উঠে যেতে চাইলেও আর উঠতে পারছে না। রবি আবারও বলা শুরু করলো, আচ্ছা, আরো কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যেমন দেখো, নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে সরকার যে টাকাগুলো গরিবের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে, সে টাকাগুলো তারা ব্যাংকে জমা করেছে। আমি সে টাকা আবারও জনগণকে ফিরিয়ে দিচ্ছি। আমার দেশের সরকার আর বিদেশি সরকার অনেকটা একই। জনগণ মেরে নিজের পকেট ব্যাংক ভর্তি করছে। রবির কথাগুলো শুনে আপু থমকে গেল। রবিও বুঝতে পারলো আপু আর কিছু বলবে না এখন। রবি উঠে নিজের রুমে চলে গেল, আবারও বসে পড়ল কম্পিউটারের সামনে। ভারত ব্যাংকের থেকে চুরি করা টাকাগুলো অনেক আগেই ভারতের গরিব মানুষের ফোনে দিয়ে দিয়েছে। ভারতীয় জনগণ হঠাৎ ফোনে টাকা পেয়ে সবাই খুব দ্রুত টাকাগুলো তুলে নিল। কখন জানি আবার এই নিয়ে যায়, এই ভয় আছে সবার মনে। সকালে নাস্তা শেষ করে রবি ভার্সিটির দিকে চলে গেল। না, রবি বাইক বা রিক্সায় করে ভার্সিটি যায় না, পাশেই ভার্সিটি, তাই পায়ে হেঁটে চলে যায়। রবির বাসায় সবাই জানে রবির একটা গার্লফ্রেন্ড আছে, আর তার নাম অরণি। রবি ভার্সিটিতে গিয়ে দেখে অরণি একটা গাছের নিচে বসে ল্যাপটপে কি যেন করছে। রবি পাশে যেতে অরণি চমকে উঠল আর নিজের ল্যাপটপ বন্ধ করে ফেলল। রবি অরণির পাশে বসতে বসতে বলল, কি ব্যাপার, হঠাৎ চমকে গেলে কেন? না মানে হঠাৎ কারো উপস্থিতি বুঝতে পেরে কিছুটা ভয় পেলাম। এমনিতেও এখানে তুমি ছাড়া কেউ আসে না, তাও কেমন জানি লাগছিল। ভালোই হলো তুমি তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি করে আসলাম, ক্লাসের সময় হয়ে গেছে। চলো ক্লাসে যাব। যাব, কিন্তু একটু কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে। আজীব তো, তুমি এভাবে কথা বলছো কেন? কি কোনো সমস্যা? আমাকে বলতে পারো।
তুমি সকালের নিউজ দেখেছো? দেখেছি, কিন্তু কেন বলো তো? ভারতের ব্যাংক থেকে অনেক টাকা চুরি করেছে কেউ, সাইবার হামলা করে। তারা হ্যাকারের লোকেশন পেয়ে গেছে, তাই একটু ভয় হচ্ছে। আজীব, তুমি কেন ভয় পাবে? তুমি হ্যাকিং তো জানো না, আর যে অপরাধ করেছে সেও তো তত সাধারণ কেউ নয়। আমার জানা মতে ভারতের যে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে, সব ব্যাংকের সাইবার সিস্টেম খুব শক্ত। ওদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা একদম পসিবল না। যদি কেউ হ্যাক করে তাহলে তার সময় থাকে মাত্র 30 সেকেন্ড, আর এই সময়ে হ্যাকিং শেষ করা ততটা সহজ না। আমার মনে হয় নিউজটা ভুল। তোমার মাথা ঠিক আছে? আর তুমি এত কিছু কিভাবে জানো? অরণির কথা শুনে রবির একটু ঘাবড়ে গেল। এই বুঝি ধরা খাবে সে অবস্থা। রবি কথা ঘুরিয়ে নিয়ে বলল, না মানে আমি পড়েছি ইন্ডিয়ার যে ব্যাংকগুলোতে হ্যাকিংয়ের কাজ হয়েছে সেগুলো অনেকে সিকিউরিটির মধ্যে ছিল। প্রায় অসম্ভব ছিল এই ব্যাংকগুলোকে হ্যাক করা। 30 সেকেন্ডের মধ্যে হ্যাক করতে না পারলে হ্যাকারের আইপি তারা পেয়ে যাবে, আর হ্যাকার সিস্টেম উল্টো হ্যাক হয়ে যেতে পারে। তাছাড়া যে অ্যাকাউন্টগুলো হ্যাক করতে চাইবে সেগুলো লক হয়ে যাবে। এসব আমি পড়েছি। তুমি এসব কোথায় পড়েছো? আর আমার জানা মতে এমন গোপন তথ্য তো কেউ জানার কথা না। তাহলে তুমি কিভাবে জানলে? না মানে রবি আর কিছু বলতে পারছে না। এই বুঝি অরণির কাছে ধরা খেয়ে যাবে। অরণি পুনরায় জিজ্ঞেস করলো, এসব কিভাবে জানে? রবি তখন অরণির হাত ধরে আবারও বসিয়ে ফেললো আর বলল, আমার ফ্রেন্ড রাশেদ, সেও ছোট মাপের হ্যাকার, তার থেকে এসব জেনেছে। তুমি এসব কাউকে বলো না। রাশেদ ছোট হ্যাকার, সেটাও আমি বিশ্বাস করব? সত্যি বলছি, নয়তো আমি কিভাবে এসব জানবো বলো? তুমি আবার কিছু লুকাচ্ছ না তো? আরে আজীব তো, আমি কি লুকাবো তা তোমার থেকে? আরে আরে, এত হাইপার হতে হবে না। আমি জাস্ট জিজ্ঞেস করছি। যেভাবে জিজ্ঞেস করেছো হাইপার না হয়ে সুইপার হয়ে যাব আমি। সারাক্ষণ এমন সিআইডির মতো করে কথা বলো না তো। আচ্ছা হয়েছে, আরেকটা কথা বলি। ওকে বলো। আমি রাশেদ নামের এমন একজনকে চিনি যে অনেক বড় হ্যাকার। কোথাও আবার তোমার বন্ধু সে নয় তো? তুমি না কোথাকার কি হিসাব করো? রাশেদ আমার সাথে অন্য ভার্সিটিতে পড়ে। শিক্ষাগত দিক দিয়ে কি মনে হয় সে এত বড় হ্যাকার হতে পারে? তাও ঠিক। আচ্ছা চলো ক্লাসে যাই। রবি আর অরণি ক্লাসে চলে গেল। রবি বুঝতে পারছে না তারা বাংলাদেশে যে লোকেশন সেটা পাবলিক করলো কেন। ইচ্ছে করে রবি বাংলাদেশের লোকেশন তাদের ধরিয়ে দিয়েছে, কিন্তু তারা এভাবে পাবলিক করে কি করতে যায়? রবি আর অরণি মাঝামাঝি একটা বেঞ্চে বসলো। স্যার ক্লাসে কথা বলে যাচ্ছে, রবি চুপচাপ মাথা নিচু করে ভাবছে। রবি এমন অমনোযোগী হওয়ায় স্যার রবিকে দাঁড় করলো। স্যার এতক্ষণ কি কি বলেছে জিজ্ঞেস করলো। রবি চুপচাপ 2-3 সেকেন্ড দাঁড়িয়ে রইল। সবাই রবির এমন চুপচাপ হয়ে থাকায় হেসে উঠল। হঠাৎ রবি চোখ বন্ধ করে স্যার ক্লাসে আসা থেকে এই পর্যন্ত কি করলো তা কাকে কাকে প্রশ্ন করলো, তারা কেমন উত্তর দিল, কার কার সাথে স্যার ক্লাসে আসার পর কথা বলল, সব চোখ বন্ধ রেখেই বলে দিল। রবির এমন বলে যাওয়ায় স্যার সহ সবাই অবাক। সবার থেকে বেশি অবাক হলো অরণি, কারণ এভাবে কথাগুলো বলতে পারা সাধারণ কোনো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। অরণি রবির দিকে সন্দেহর চোখে তাকিয়ে আছে। স্যার রবির কথাগুলো শুনে চুপচাপ হয়ে গেছে। ক্লাসের সবাই নিস্তব্ধ হয়ে আছে। অরণি রবির দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। স্যার কিছু বলছে না দেখে রবি নিজে থেকে বসে গেল। সবাই দ্বিতীয়বারের মতো শক খেলো। রবির মতো খ্যাত এভাবে বলতে পারে তা কারোর কল্পনাও মনে হচ্ছে না। প্রথমবার শক খেয়েছিল স্যারের দেওয়া সমস্যার সমাধান করে, অন্য কেউ এই সমাধান করতে পারেনি। এমনকি স্যারেরও করতে রবির থেকে বেশি সময় লেগেছিল। রবি চুপচাপ বসে আছে। পাশে অরণি রবির দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। একটু পর মাঝখানে কেউ একজন কথা বললে সবাই বাস্তব জগতে ফিরে আসে। স্যার আর ক্লাস না নিয়ে চলে যায়। ক্লাসের সবাই রবির দিকে তাকিয়ে আছে। অরণি রবিকে জিজ্ঞেস করে উঠল, তুমি এমনভাবে কথাগুলো কিভাবে বলে? কিভাবে কথা বললাম? একটু আগে যেভাবে কথা বললে এটা সাধারণ কারো পক্ষে বলা একদম পসিবল না। তার মানে তুমি সাধারণ কেউ নাও। আজীব, এভাবে যে কেউ কথা বলতে পারে যদি একটু ভেবে বলো। আমার মনে হয় না কেউ বলতে পারবে। তোমার আসল পরিচয় কি বলো? অরণি,
তুমি অযথা আমাকে ভুল বুঝছো। আমি একদম সাধারণ কেউ। রবি আর অরণি আরো বেশ কিছু সময় এসব নিয়ে তর্ক করলো, কিন্তু রবি কোনোভাবেই নিজের পরিচয় দিল না। পরে ক্লাসে স্যার চলে আসে, একের পর এক ক্লাস শেষ হলো। রবি আর অরণি বাইরে চলে আসে। অরণি বাসায় যাওয়ার আগে ফুচকা খেতে খুব লাইক করে, তাই অরণিকে নিয়ে রবি ফুচকার দোকানে গেল। এই পর্যন্ত অনেকবার অরণি ফুচকা খেয়েছে, কিন্তু ভুলেও কখনো রবিকে খাওয়াতে পারেনি। শতজোর করলেও ফুচকা জিনিসটা রবি খায় না, কিন্তু প্রতিদিন তো আর পারা যায় না। আজ আবারও অরণি 2 প্লেট ফুচকা দিতে বলল। একটাই ঝাল বেশি, অপরটিতে কম। দুর্ভাগ্যবশত অরণির ঝাল ফুচকার প্লেট পড়ল রবির হাতে। যদিও রবি এসব খেতে যাচ্ছে না, কিন্তু অরণি এবার নিজের হাতে একটা ফুচকা খাইয়ে দিল রবিকে। মুখে যেতে দেরি, গলায় তো যাওয়ারই প্রশ্নই আসে না। ঝালে রবির মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। রবি একদমই ঝাল খেতে পারে না, আর এই ঝাল ফুচকা মুখে পড়তেই পুরো মুখ রক্তবর্ণ ধারণ করলো। রবি তাড়াতাড়ি মুখ থেকে ফুচকাটা ফেলে দিল। ভুলে পাশে ঝাল ফুচকার প্লেটটাও রবির হাতে লেগে পড়ে গেল। এত বেশি ঝাল যে রবি ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। অরণি প্রথমে মনে করেছিল রবি ইচ্ছে করে এমন করছে। রবি কোনো কথা বলতে পারছে না। পরে রবির পুরো মুখ লাল হওয়ায় বুঝতে পারলো ঝাল রবি একদমই সহ্য করতে পারে না। অরণি ফুচকাওয়ালা মামার কাছে পানি চাইলে বলে একটু আগে পানি শেষ হয়ে গেছে। বিপদ যখন আসে সব একসাথে আসে, এই কথাটা অরণি আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। অরণি রবির এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। এইদিকে রবিরও অবস্থা আরো খারাপ হচ্ছে। হঠাৎ অরণির মনে পড়লো একটা সিনেমার দৃশ্য, যেখানে নায়ক ঝাল খেতে পারে না। তার জোর করে ঝাল খাওয়ানোর পরে নায়ক ঝাল সহ্য করতে পারছিল না। পরে নায়কের ঝাল কাটাতেই নায়িকা লিপ কিস করে বসে। এখানেও রবির অবস্থাও খারাপ দেখে অরণি আর বসে থাকতে পারল না। অরণি আর রবির দুইজনের 4 ঠোঁট এক করে দিল। রবির চোখ বড় বড়, অরণির দিকে তাকিয়ে আছে। দীর্ঘ সময় এভাবে থাকার কারণে পাশে থাকা সবাই অরণি আর রবির দিকে তাকিয়ে আছে। রবির ঠোঁট অরণির ঠোঁটের ছোঁয়া পেয়ে রবি নিজে থেকে কাঁপতে শুরু করলো। ভাগ্যিস অয়ন আর আরিয়ান মারা গেছে, নয়তো এতক্ষণে রবির অবস্থা খুব খারাপ হতো। অরণি রবির ঠোঁট স্পর্শ করে যতটুকু বুঝলো, ফুচকায় অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে ঝাল বেশি ছিল। একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে উঠল। রবির ঝাল কেটে গেল, কিন্তু পাশে থাকা মানুষের চাহনি এখনো আছে। অরণি বেশ লজ্জা পেল, কিন্তু তার থেকে বেশি লজ্জা রবি পেল। দুইজন সেখান থেকে যথাসম্ভব দ্রুত বেরিয়ে পড়ল। এখানে থাকলে সবাই আরো তাদের দিকে বেশি করে তাকিয়ে থাকবে। ভার্সিটি থেকে বের হয়ে অরণিকে দাঁড় করালো রবি। অরণিকে জিজ্ঞেস করলো, কেন করলে এসব? করেছি, ভুল তো কি করিনি। দেখো অরণি, আমি তোমাকে বারবার বলেছি আমি ফুচকা খাই না, তাও তুমি জোর করলে। অবশেষে আমি খেতে রাজি হলাম, তাই বলে তুমি এই সবচেয়ে বেশি ঝাল ফুচকাটা আমাকে দিবে? সরি, আমি জানতাম না ওটা ঝাল, আর জানলেও ভুলেও তোমাকে দিতাম না। আমি সত্যি সরি। রবি আর কথা না বলে উল্টো পথে হাঁটা ধরলো। অরণির বাসা উল্টো দিকে। অরণি রবিকে পেছনে থেকে অনেক ডাকলো, কিন্তু কোনো কাজ হলো না। রবি সোজা চলে গেল। শেষে অরণিও একটা রিক্সা নিয়ে নিজের বাসায় চলে গেল। রবি বাসার দরজায় কলিং বেল দিতেই ছোট বোন হ্যাপি দরজা খুলে দিল, কিন্তু না ভেতরে যেতে দিচ্ছেন, পথ আটকে দাঁড়িয়ে আছে। এমন করে পথ আটকে রাখায় রবি জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে পথ আটকে দাঁড়িয়ে থাকলে বাসায় ঢুকতে পারবো কেমনে? আমার মনে হয় না তুমি আর বাসায় ঢুকতে পারবে। কেন কেন ঢুকতে পারবো না? কি করেছি? রবির কথা শেষ হতে না হতেই হ্যাপি ফোন থেকে রবিকে একটা ছবি দেখালো। ছবিটা দেখেই রবি তো আকাশ থেকে পড়লো। এইসব কখন হলো? ফুচকা খেতে গিয়ে যে কিস করেছিল অরণি, সেটা এখন ফেসবুকে। উপরে ক্যাপশন, ভার্সিটিতে এসে পড়াশোনা না করে বাইরে বসে ফুচকার চুমু খাওয়া হচ্ছে। রবির থেকেও বেশি অবাক হলো ক্যাপশন পড়ে। কে এই কাজ করলো ভেবে পাচ্ছে না রবি। হ্যাপি রবির এই অসহায় মুখের দিকে তাকিয়ে হেসেই চলেছে। রবি কিছুটা বিপদ কেটে গেছে মনে করলো। হ্যাপিকে জিজ্ঞেস করলো, এই ছবি কি অন্য কেউ দেখেছে? এখনো কেউ দেখেনি, তবে দেখতে বেশি সময় লাগবে না। মানে এখনো দেখেনি? তুই তাহলে দেখাবি না? ওকে, দেখাবো না, তবে আমার একটা শর্ত আছে।
কি শর্ত? একদম সিম্পল, যদি মানতে পারো তো এই পিকগুলো কেউ দেখবে না, আর নয়তো এক্ষুনি আপুকে দেখাচ্ছি। ব্ল্যাকমেল? আচ্ছা, আমি তো সত্য মানব। বল কি করতে হবে? আমাকে নিয়ে ঘুরতে হবে, ভাবির সাথে দেখা করাতে হবে, ফুচকা আর আইসক্রিম খাওয়াতে হবে, আর শপিং করে দিতে হবে। এত কিছু একসাথে কেমনে কি? যেমনে পারো। আর যদি আমার শর্ত না মানো আপু। বলতে দেরি, আবুকে ডাকতে দেরি না। রবি তাড়াতাড়ি রাজি হয়ে গেল। কখন বলে দেয় কোনো হিসাব নাই। তারপর রবি বাসায় ঢুকলো না, ফ্রেশ হতে যায়নি, সোজা কম্পিউটারের সামনে গিয়ে বসে পড়লো। কোথায় কোথায় এই ছবি তা দেখতে হবে। ফেসবুকে যখন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আসে, সেটা বন্ধ করতে হবে। রবি তাড়াতাড়ি অরণিকে ফোন দিল। যদিও অরণি জানতো রবি বাসায় পৌঁছে গেলে ফোন দিবে। অরণি ফোনটা ধরে কানে দিতেই রবি বলল, আমি তোমাকে কিছু ছবি দিলাম, সেগুলো দেখে নাও। অরণি রবির কথার কোনো মানে বুঝলো না। রবি তাড়াতাড়ি ছবিগুলো সেন্ড করলো অরণির ফোনে। ছবিগুলো দেখে অরণি অবাক। কে তুললো এই ছবি সেটাই বুঝতে পারছে না কেউ। এদিকে রবি সবার আগে হ্যাপির ফোন হ্যাক করলো। ছোট বোন কখন আপুকে ছবিগুলো দেখিয়ে দেয় হিসাব নাই। হ্যাপির ফোন থেকে ছবিগুলো ডিলিট করলো। তারপর ফেসবুক থেকে শুরু করে যেখানে ছবিগুলো দেখলো সব ছবিগুলো ডিলিট করলো। এদিকে অরণিও রবির অজান্তে নিজের জানা কাজগুলো শুরু করলো। সেও যেখানে ছবিগুলো দেখছে ডিলিট করছে, কিন্তু অরণি বেশি কষ্ট করতে হয়নি, ছবিগুলো সবার থেকে ডিলিট করলো। অরণি মাত্রই কয়েকটা ছবি পেয়েছে, কারণ রবি আগেই ডিলিট করা শুরু করেছিল। যেখানেই ছবি দেখছে সেই আইডিরই অ্যাক্সেস নিয়ে নিয়েছে রবি। আর এদিকে অরণিও যতটুকু পেরেছে ডিলিট করেছে। সব ডিলিট করা শেষ হতেই কম্পিউটার থেকে উঠে গেল রবি। যখনই কম্পিউটার ছেড়ে উঠলো তখনই রবির রুমে প্রবেশ করলো হ্যাপি। রবির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে হ্যাপি। রবি যদিও বুঝতে পারলো কেন এভাবে তাকিয়ে আছে, তাও জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে কি দেখছিস? ভাইয়া, তুমি হ্যাকিং পারো নাকি? আমি কিভাবে এসব পারবো? মাথা গেল নাকি তোর? তুমি আমার ফোন থেকে ছবিগুলো ডিলিট করেছো, তাই না? আজীব তো, তুই আমাকে ছবিগুলো দেখালি একটু আগে, তারপর থেকে তো আমি তোর ফোন ধরি নাই। তাহলে আমি কিভাবে ছবি ডিলিট করব? ভাইয়া, তুমি মিথ্যে বলবে না, ছবিগুলো তুমি ডিলিট করেছো, তাই না? তোর ফোন না ধরে আমি কিভাবে ডিলিট করব? রবির কথায় হ্যাপির মাথা গুলিয়ে গেল। কিছু বলতে না পেরে হ্যাপি নিজের রুমে চলে গেল। এদিকে খাবার রেডি করে টেবিলে রাখলো। রবি ফ্রেশ হয়ে খেতে গেল। খাওয়া শেষ করে আবারও কম্পিউটারের সামনে গিয়ে বসলো। এইবার রবির টার্গেট টিম হলো ইন্ডিয়ান সাইবার টিমের সার্ভার হ্যাক করা, সাথে তাদের গোপন সব সার্ভার হ্যাক করা। রবি ভাবলো এই কাজটা এখন না করে রাতে করলে বেশ ভালো হয়। ভাবনা মতো অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার জন্য। রাত 12টার পরে এমনিতেও নেটওয়ার্ক খুব ভালো থাকে, তাই হ্যাকিংয়ের কাজ সব হ্যাকাররাই রাত 12টার পরে করে। বলা যায় রাত 2টার আশেপাশের সময় 85% হ্যাকিং কাজ হয়। রবি একটু ঘুম দিল, রাত জেগে কাজ করতে হবে তাই। একেবারে ঘুম ভাঙলো 9টায়। কেউ ডাকেনি ঘুম থেকে, ফোনও সাইলেন্ট ছিল। খুব আরামের ঘুম হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলো। রবি রাতে তেমন বাইরে যায় না, কিন্তু কম্পিউটারে একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, তাই বের না হয়ে পারলো না। বড় কাজের জন্য ভালো সিকিউরিটি সিস্টেম দরকার, তাই বের হওয়া। প্রয়োজনীয় জিনিসপত্র আর কিছু চকলেট নিয়ে রবি বাসায় ফিরে এলো। ছোট বোন চকলেটগুলো পেয়ে বেশ খুশি। যদিও ছোট বোন কিন্তু এবার এইচএসসি পরীক্ষা দিবে, তো সবাই বুঝতে পারছেন ততটাও ছোট নয়, কিন্তু লেখকের বোন বলে কথা। চকলেটগুলো নিয়ে হ্যাপি আর কিছু না ভেবে সোজা রুমে চলে গেল। রবিও নিজের জিনিসগুলো নিয়ে নিজের রুমে চলে গেল। নিজের পকেট থেকে আরও কিছু চকলেট বের করে কিবোর্ডের সামনে রাখলো। এটা রবির একটা অভ্যেস, যেখানে যে কোনো হ্যাকিং করার সময় মুখে চকলেট থাকবেই তার। রাতে সবার সাথে বসে ডিনার করে নিল। রবি নিজের রুমে চলে এলো। ফোনের স্ক্রিনে দিকে চোখ পড়তেই দেখলো অরণি 3টা ছবি দিচ্ছে। ঠিক আবারও ফোনটা বেজে উঠল। রবি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে দিল। রবি ভালো করে জানে কয়েক সেকেন্ড অরণি রাগ দেখাবে, এতক্ষণ ফোন ধরেনি তাই। ফোন কানে দিয়ে চুপচাপ হয়ে রইল রবি। এদিকে অরণিও বেশ কিছু বলে গেল। একটু পর থেমে গেল। রবি বলল, ফোন সাইলেন্ট ছিল তাই তোমার কল ধরতে পারেনি।
জানি তো, ফোন সাইলেন্ট রাখবে। আচ্ছা বাদ দাও, ডিনার করেছো? মাত্র করলাম, তুমি? হ্যাঁ করেছি। আর কিছু বলবে? একটু কাজ করছিলাম। 11:30 বাজে, এই সময় কি কাজ তোমার? না মানে তেমন কিছু না, বাসার কাজ করছিলাম। আচ্ছা, কাল ভার্সিটিতে দেখা হবে। আচ্ছা দেখা হবে। অরণ্যের সাথে কথা বলে রবি ফোন কেটে দিল। একজনের সাথে কথা শেষ হতে না হতেই আর একজন এসে হাজির। অরণ্যের সাথে কথা শেষ করতেই আপু রবির রুমের এলো। কয়েক সেকেন্ড আপু রবির রুমে চোখ বুলিয়ে দেখলো। রবির কম্পিউটারের দিকে তাকাতেই আপু চোখ থমকে গেল, বিশেষ করে চকলেটগুলো দেখে। চকলেটগুলো কিবোর্ডের কাছে ছিল। আপু খুব ভালো করেই জানে চকলেট রবির রুমে আছে, মানে আবারও কারো কিছু হ্যাক হবে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা অন্য কিছু। রবিও চুপচাপ কম্পিউটারের সামনে থাকা চেয়ারে বসে আছে। আপু বলে উঠল, সারাক্ষণ এসব করা ছাড়া তো আর কোনো কাজ নাই। আজ আবার কার কপালে দুঃখ আছে? আপুর এই কথার মানে রবির খুব জানা। আগেও অনেকবার এই কথা শুনেছে, তখনও উত্তরগুলো ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন রবি যে উত্তর দিবে সেটা আবুর কল্পনারও বাইরে। রবি আপুকে বলল, সাইবার টিমের সার্ভার হ্যাক করব। রবির কথা শুনে আপু চোখ বড় বড় করে রবির দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গিয়েছিস নাকি? সব সময় এত রিস্ক নেওয়া উচিত নয়। এটা আমার জন্য কোনো রিস্ক না, আর তারা শতবার চাইলেও আমার নাগাল আসতে পারবে না। তাই তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। দেখ, এবার তুই অনেক বেশি করে ফেলতেছিস। আপু তুমিও না খালি ভয় পাও। যাও তো গিয়ে ঘুমাও, আমি কাজ করি। যদি আমি জানতাম তুই রাতে এসব করবি তাহলে দিনে কখনো ঘুমাতে দিতাম না। আমি ভাবছিলাম কাল রাতে তো অনেক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছিস, আজ অন্তত এসব করবি না, কিন্তু তুই আজ আবারও। হয়েছে, যাও ঘুমাও, আর আমাকেও কাজ করতে দাও। রবির কথা শুনে আপুর রাগ দেখিয়ে চলে গেল। রবি একটা মুচকি হাসি দিল, যে হাসির মানে খুব ভয়ঙ্কর কিছু হবে। আপু রুম থেকে চলে যাওয়ার পর রবি উঠে রুমের দরজা বন্ধ করে ফেলল, যাতে কেউ চাইলেও আর ডিস্টার্ব করতে না পারে। কম্পিউটারের ক্যামেরার সামনে রবি একটা স্টিকার লাগিয়ে দিল, যাতে কেউ রবির কম্পিউটারের ক্যামেরা হ্যাক করতে পারলেও যেন তার চেহারা না দেখে। রবি কম্পিউটারের সামনে থাকা সব সিস্টেম রেডি করে ফোন দিল লালু ভাই অর্থাৎ রাশেদকে, যাকে হ্যাকার জগতের সবাই কম বেশি চিনে। অরণি রবিকে জিজ্ঞেস করেছে এই রাশেদ নাকি। রবি অরণিকে মিথ্যা বলেছিল। যদিও এই রাশেদের পরিচয় দেয় তাহলে রাশেদকে সমস্যায় পড়তে হবে। আর হ্যাকিং জগতের কেউ কারো পরিচয় জানলেও তাদের চেহারা কেউ দেখে না। রাশেদকে ফোন দিল রবি, কিছু সংখ্যা বলল, যার অর্থ সাইবার সিস্টেম হ্যাক করতে রাশেদ রেডি। রবিও কিছু সংখ্যা বলল, যা দিয়ে বুঝালো কাজ শুরু করতে। রবি আর রাশেদ একসাথে সাইবার সিস্টেম হ্যাক করবে। রবির পুরনো অভ্যেসের মতোই একটা চকলেট মুখে দিল, কিছুটা হেলে বসলো কম্পিউটারের কিবোর্ডের দিকে। রবি আর রাশেদ কিবোর্ডের খুব দ্রুত হাত চালাতে লাগলো। সাইবার সিস্টেম হ্যাক করা ততটাও সহজ না যত সহজে বলা যাচ্ছে। 15 সেকেন্ড সময় থাকে তাদের সিস্টেমে ঢোকার। যদি 1 ন্যানো সেকেন্ডও এর থেকে বেশি হয়, সাথে সাথে পুরো সিস্টেম লক হয়ে যাবে। এমনকি হ্যাকারের আইপিও লক পড়ে যাবে, যা দিয়ে তারা পরবর্তীতে হ্যাকারের লোকেশন বের করতে পারবে। প্রায় 10 সেকেন্ড চলে গেল। পুরো সাইবার সিস্টেম হ্যাক করা অনেক কঠিন, কিন্তু একটা হ্যাক করলে সাইবার সিস্টেমের অ্যালার্ম বেজে উঠবে। 12 সেকেন্ডের মতো হ্যাক করতে চেয়েও রবি বুঝতে পারল তারা যেভাবে হ্যাক করতে চাচ্ছে সেভাবে পসিবল না। সাথে সাথে রবি রাশেদকে কিছু সংখ্যা বলল, সাথে সাথে রাশেদ সিস্টেম থেকে লগ আউট হয়ে গেল। রবিও লগ আউট হয়ে গেল। সময়ের আগে লগ আউট হয়ে যাওয়ায় সাইবার টিম কোনো সিগন্যাল পেল না। তবে প্রথম দিকে তাদের কম্পিউটার স্লো হয়ে আসছিল, সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারছিল। রাশেদ সাথে সাথে রবিকে ফোন দিল। রবিও কানে হেডফোন গুঁজে নিল। হঠাৎ লগ আউট হতে বললি কেন? না, এই সিস্টেম এভাবে হ্যাক করা যাবে না। একটা কাজ করো, সিস্টেমের চারপাশে যে দুর্বল পয়েন্টগুলো ছিল সেগুলো স্ক্রিন রেকর্ড থেকে দেখে নোট করো, তারপর আমাকে সেন্ড করো। আমিও একই কাজ করছি। এসব শেষ হলে আমরা আবার সিস্টেম হ্যাক করতে ট্রাই করব। ওকে।
রবি ফোন কেটে দিল। পাশে থাকা খাতা আর কলম নিয়ে উপরের অংশে 4 ডিজিটের সংখ্যা লিখলো, যার অর্থ রাশেদ আর রবি ছাড়া কেউ বুঝতে পারবে না। এমনকি সেটা যদি সাইবার স্পেশালিস্ট কেউ হয় তাও। রবির কোডিং সিস্টেম বোঝার উপায় তার নেই। রবি আর রাশেদ একে অপরের কোডিং ভালো করে বোঝে। হ্যাকিং জগতে যেভাবে শেখানো হয়, রবি আর রাশেদ সেভাবে না শিখে অন্যভাবে শিখেছিল। তাই তাদের দুইজনের কোডিং বোঝা কারো কাছে সম্ভব না। তবে একটা উপায় আছে এই কোডিং বোঝার, সেটা হলো কোডিং শেষ করলো সে অনুযায়ী কাজ করলে, আর সেই কাজ কিভাবে কোন কোড দিয়ে করতেছে সেটা স্বচোখে দেখলে। অন্য কোনো উপায় নেই তাদের কোডিং সিস্টেম বোঝার। রবি কম্পিউটারে রেকর্ড হওয়ায় ভিডিও খুব ধীর গতিতে দেখছে আর খাতায় কিছু কোড লিখছে। প্রায় 30টা কোড লেখা শেষ হতেই সেটা ছবি তুলে রাশেদকে দিল। রাশেদও রবিকে কিছু কোড পাঠালো। কোডগুলো দেখে রবির ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু শেষের দিকে একটা কোড রাশেদ মার্ক করে দিয়েছে। রাশেদ বুঝতে পারছিল এই কোডটা অন্য কোডের থেকে গুরুত্বপূর্ণ। রাশেদের দেওয়া ছবি থেকে একটা পেজ প্রিন্ট করলো, আর রবির পাওয়া কোডগুলো তো সামনে আছেই। 2টা পেজ সামনে নিয়ে রবি আর রাশেদ আবারও সাইবার সিস্টেম হ্যাক করার প্রস্তুতি নিল। হঠাৎ রবির মনে হলো অন্যভাবে ট্রাই করলে তাদের ঝুঁকি থাকবে না। রবি রাশেদকে আবারও কিছু কোড বলল, যার অর্থ সাইবার অফিসের কম্পিউটার দিয়ে তাদের সিস্টেম হ্যাক করার। রবি প্রথম হ্যাক করলো ইন্ডিয়ান সাইবার অফিসের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অফিসে মাত্র 4 জন বসে আছে। খুব ভালো করে তারা কম্পিউটারের দিকে নজরদারি রাখছে। রুমে 3টা কম্পিউটার অফ করা। রবি সেগুলো দিয়ে কাজ করার প্ল্যান করলো। রাশেদকে কিছু কোড বলল। রাশেদ ইন্ডিয়ান সাইবার অফিসের সব সিসিটিভি ক্যামেরা নিজের কন্ট্রোলে নিয়ে নিল। এমনভাবে নিল যাতে ভেতরে কি হচ্ছে তা ওই সাইবার রুমে যেমন দেখা যাবে, রাশেদ আর রবিও তেমন দেখবে। কারো বোঝার উপায় নেই যে সিসিটিভি ক্যামেরা হ্যাক হয়েছে। রবি রাশেদকে বলতে সে সাইবার অফিসের একটা অফ থাকা কম্পিউটার অ্যাক্সেস নিল। রাশেদ অ্যাক্সেস এমনভাবে নিল যেন কম্পিউটারের কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ ডিসপ্লেতে যেমন আগে কোনো আলো ছিল না, অ্যাক্সেস নেওয়ার পরেও তেমন কোনো আসেনি। এক কথায় আগের মতোই সব, কিন্তু অ্যাক্সেস রাশেদের হাতে। দেরি না করে রবিও একটা বন্ধ কম্পিউটারের অ্যাক্সেস নিল। রবি রাশেদ যৌথ হ্যাকিং করার সময় কিছু সংখ্যা বলার মাধ্যমে কথোপকথন করে। সাধারণত সংখ্যা 1 2 3 এর মতো হবে, তবে প্রতিবার 3 সংখ্যা দিয়ে কথা বলে। হয়তো এটাও একটা বড় সিক্রেট। রবি সাইবার রুমের কম্পিউটার অন করলো তার কম্পিউটার দিয়ে। প্রথম সাইবার রুমের কম্পিউটারে পাওয়া যাবতীয় ডাটা রবি নিজের কম্পিউটারে ট্রান্সফার করলো। সেম কাজ রাশেদও করেছে। রাশেদ কখন কি বলবে তা রবির সংখ্যার মাধ্যমে বলে দিচ্ছে। সাইবার রুমে বন্ধ থাকা কম্পিউটারের ডাটা রবি আর রাশেদ নিজেদের কম্পিউটারে নিয়ে নিল। ডাটাগুলো ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। রাশেদকে বলল এইবার সাইবার সিস্টেম হ্যাক করবে। যেই ভাবা সেই কাজ। রবি সবার আগে 30 সেকেন্ডের শ্রেয়টা 30 মিনিট করে দিল। এই 30 মিনিটে শুধু ইন্ডিয়া নয়, পুরো একটা উপমহাদেশের সাইবার সিস্টেম হ্যাক করা পসিবল। রবির সামনে থাকা আরও একটা চকলেট মুখে পুরে দিল। সামনে লেখা কাগজের কোডগুলো আর একটা বার চোখ বুলিয়ে দেখলো। তারপর শুরু করলো রবির কারসাজি। কিবোর্ডে হাত চালাতে লাগলো খুব দ্রুত, এত দ্রুত যে এভাবে রবিকে কেউ দেখলে বলবে সে পুরো একটা রোবট। প্রথম 2-3 বার সাইবার সিস্টেম হ্যাক করতে চেয়েও পারেনি। 2 বার অ্যাক্সেস ডিনাই লেখা আসছে। এদিকে সাইবার রুমের সব কম্পিউটার সমান গতিতে স্লো হয়ে এলো। তার কারণ রবি নিজের বানানো ভাইরাস সব কম্পিউটারে ছেড়ে দিয়েছে। এই ভাইরাসের মূল কাজ হলো ফোন কিংবা কম্পিউটার যেটাতেই এই ভাইরাস ঢুকে পড়ুক না কেন, ওই ডিভাইসকে ধীর গতিতে স্লো করে দেবে। এমনভাবে স্লো করবে যাতে ব্যবহারকারীও বুঝতে না পারে। ঠিক একই ঘটনা ঘটলো সাইবার টিমের উপর। তারা এখন বুঝতে পারছে না তাদের কম্পিউটার সিস্টেম স্লো হয়ে গেছে, তাদের সার্ভার ডাউন হয়ে গেছে। এদিকে আরও 2 বার রবি পুরো সাইবার সিস্টেম হ্যাক করতে চাইলেও তা অ্যাক্সেস ডিনাই লেখা আসলো। রবি এবার নিজের বানানো একটা ভাইরাস পুরো সিস্টেমে ঢুকিয়ে দিল। সাথে সাথে ভাইরাস নিজের কাজ শুরু করে দিল। রবি কম্পিউটারে ক্লিক করছে আর ভাইরাস বলে দেখাচ্ছে কোন কোড দিয়ে সেই সিস্টেম ভাঙা যাবে। রবি আরেকটু চেষ্টা করে কম্পিউটার থেকে উঠে গেল। এখন প্রায় 3 মিনিট চেষ্টা করলো সাইবার সিস্টেম হ্যাক করার। রবি উঠে জানলা দিয়ে বাইরে ঘুমন্ত শহরের দিকে তাকিয়ে আছে। কম্পিউটার থেকে তার মনোযোগ একেবারে সরেনি। হঠাৎ কম্পিউটারে একটা সাউন্ড করলো।
অ্যাক্সেস ডান। রবি তাড়াতাড়ি করে আবারও কম্পিউটারের সামনে বসলো। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করা তাদের বাকি। এইগুলো না করলে সাইবার টিম আবারও তাদের সিস্টেম ফিরিয়ে নিতে পারে। রবি আর রাশেদ আগের চেয়ে দ্রুত কম্পিউটারের কিবোর্ডে হাত চালাতে লাগলো। আরো 20 মিনিট ধরে তারা নিজেদের কোডিং আসিয়ে সিস্টেম সম্পূর্ণ নিজেদের দখলে আর নিরাপত্তায় দিয়ে নিল। এদিকে হঠাৎ করে সাইবার সিস্টেম উধাও হয়ে পড়ায় সাইবার টিমের মাথায় হাত পড়ল। এভাবে তাদের সিস্টেম উধাও হওয়ার কথা নয়। তাড়াতাড়ি বন্ধ কম্পিউটারগুলো চালু করে দেখলো একটা কম্পিউটারে বড় একটা লেখা, মিস্টার হ্যাকার। তাদের বুঝতে আর বাকি নেই যে কালকে ব্যাংক হ্যাক করা আর তাদের পুরনো সিস্টেম হ্যাক করা এই একই ব্যক্তি। সাইবার টিমের সব সদস্যকে সাইবার রুমে নিয়ে আসলো। তাদের সিস্টেম খুঁজতে চেষ্টা করলো, কিন্তু এত খুঁজেও তাদের সিস্টেমের কিচ্ছু পেল না। এদিকে রবি সাইবার সিস্টেম হ্যাক করার পরেও আরও অনেকগুলো সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেললো, যেগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ডাটা রক্ষিত ছিল। সব ওয়েবসাইট হ্যাক করে রবি একেবারেই উধাও করে দেয়, যাতে কেউ খুঁজলেও না পায়। একের পর এক সরকারি ওয়েবসাইট হ্যাক করে রবি সেগুলো সম্পূর্ণ নিজেদের কোডিং দিয়ে বন্ধ করে দিয়েছে। রবি চাইলে পরবর্তীতে সেগুলো দেখতে পারবে। দীর্ঘ সময় হ্যাকিং করে কম্পিউটার ছেড়ে উঠল রবি, সাথে রাশেদও কম্পিউটার ছেড়ে উঠে গেল। অনেক রাত হয়েছে, তাই দুজনেই নিজেদের সিস্টেম বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে একের পর এক সরকারি ওয়েবসাইট উধাও হয়ে যাওয়ায় সব জায়গায় তোলপাড় শুরু হয়ে গেছে। বিশেষ করে রবি এমন একটা সাইট হ্যাক করেছে, সেখানে থাকা ডাটা পাবলিক করলে বিশ্বযুদ্ধ হতে পারে। এবার সাইবার টিম নিজেদের কথা ভুলে গিয়ে সেই ওয়েবসাইটটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু হ্যাকটা রবি করেছিল। এত সহজে তো এই সাইট পাওয়ার কথা না। রবি আরামের ঘুমিয়ে গেল। সাইবার টিম মিলেও তাদের উধাও হয়ে যাওয়া সিস্টেম আর ওয়েবসাইটগুলো খুঁজছে। রবি আরামে ঘুমিয়ে আছে, কিন্তু বাসায় ছোট বোন থাকলে তো সেই ঘুম আর আরামের হয় না। হ্যাপি এসে ঘুমের 12টা বাজালো। রবির চোখে এখনো অনেক ঘুম ধরে আছে, কিন্তু রবি ভালো করে জানে যতক্ষণ সে উঠবে না ততক্ষণ হ্যাপিও যাবে না। বলা যায় লেখকের বোন লেখকের মতোই ইন্টারন্যাশনাল ঘাটতারা। অবশ্য রবিকে ঘুম থেকে উঠতে হলো। হাজার ঘুম নিয়ে এত সহজে তো আর ওঠা যায় না। রবি ঘুম থেকে উঠতেই হ্যাপি চলে গেল। এদিকে রবি আবারও শুয়ে পড়ল। পুরো ঘন্টাখানিক ঘুমানোর পরে গায়ে বৃষ্টি পড়তেই লাফ দিয়ে উঠল। অসময়ে বৃষ্টি পড়ায় বেশ অবাক হওয়ার মতো। ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি নয়, রাগিনী রবির সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। রবির ছোট বোন হ্যাপি যখন রাগ করে তখন রবি তাকে রাগিনী বলে ডাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রবি বলল, কিরে রাগিনী, পানি দিলি কেন? কতবার ডেকে ঘুম থেকে তুললাম, তুমি আবারও ঘুমালে কেন? তোর না ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে? কাল যাব, কাল স্কুল বন্ধ। আর যাব না, আমার সাদের ঘুম নষ্ট করলে। ওকে, না গেলে ছবিগুলো আপুকে দেখাবো। তোর কাছে তো আর ছবি নাই। তুমি কি ভাবছো তোমাকে ব্ল্যাকমেল করা এত সহজে ছেড়ে দেব? ছবিগুলোর পিডিএফ বানিয়ে আমি আমার গুগল ড্রাইভে রেখে দিয়েছি। আমি জানতাম তুমি কখনো এত সহজে হার মানবে না, তাই আমি একটু চালাকি করে এটা করলাম। যদি এবার আমার শর্তগুলো পূর্ণ না করো তাহলে ছবিগুলো আপুর ফোনে সেন্ড করব। থাক, নিয়ে যাব। এত চালাক হয়ে গেলি বুঝি নাই। ওঠো, এখন 10টা বাজে, ভার্সিটি যাবে না? ওকে, আসছে, যা তুই। যদি এবার না আসো বুঝতে পারবে। হয়েছে, যা আসছে। রবি উঠে ফ্রেশ হতে চলে গেল। হ্যাপিও চলে গেল। এখন হ্যাপি স্কুলে যাবে। রবি ফ্রেশ হয়ে আবার খেয়ে ভার্সিটিতে চলে গেল। আজ সকালে তেমন কোনো নিউজ দেখা হয়নি, আর কিভাবে দেখবে? রবি ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছে। ভার্সিটিতে গিয়ে রবি চারপাশে চোখ বুলাচ্ছে। যদি কালকের যে কিস করার ছবি তুলেছিল তার দেখা মেলে, অবশ্যই রবি দেখেছিল। ফেক একটা আইডি ছবিগুলো আপলোড করা হয়েছিল, কিন্তু আইডির অ্যাক্সেস নিয়ে ফেক লোকের আসল আইডি পেয়েছে, আর সেই আইডির নাম আর ছবি দেখে রবি তাকে চিনতে পেরেছে। সিনিয়র একজন এইসব ছবি তুলে আপলোড করেছিল। ক্লাসের সময় হয়ে গেছে, তাই বেশি না খুঁজে রবি ক্লাসে চলে গেল। অরুণী আগে থেকে বসা ছিল। সবাই হয়তো এতক্ষণে কালকের ঘটনা জেনে গেছে, তাই সবাই রবির দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এত কিছু হওয়ার পরেও অরুণী শান্ত হয়ে বসে আছে। রবি তার কাছে বসতে সে বলল, কাল ছবিগুলো যে পোস্ট করেছিল তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। অরুণীর কথা শুনে রবি আকাশ থেকে বলল, কিভাবে হলো এটা? কালকে পোস্ট করলো আর পুলিশ তাকে ধরে নিয়ে গেল? কি বল?
এত সহজে পুলিশ তাকে খুঁজে পেল? আমি বাবাকে এসব নিয়ে বলছি, যদিও একটু মিথ্যা বলতে হয়েছে। বলেছিলাম এসব এডিট করে এমন করা হয়েছে। তারপর বাবার ছেলেটা লোকেশন জানতে চাইলো, আমি বলে দিলাম। তারপর বাবা থানায় ফোন দিল আর পুলিশ সোজা তাকে গ্রেপ্তার করলো। আরে বাপরে, তোমার বাবার ক্ষমতা তুমি ইউজ করছো। এত কিছু জানি না, কেউ আমার সাথে লাগতে গেলে তাকে আমি তত সহজে ছেড়ে দেব না। ভালো করেছো। স্যার চলে এলো। একের পর এক ক্লাস শেষ হলো। অরণি আর রবি ক্লাস শেষ করে বাহিরে একটা বেঞ্চে এসে বসলো। অরণি নীরবে তার ল্যাপটপে কাজ করে যাচ্ছে। হঠাৎ রবি তাকে বলল, তোমার না দুটো বড় বড় ইচ্ছে ছিল? তোমাকে জানিয়েছিলাম আমার ইচ্ছের কথা। জানিয়েছি। তো এখনো কিসে ইচ্ছেগুলো আছে না চলে গেছে? ও হ্যালো, ওগুলো শুধু আমার ইচ্ছে নয়, আমার স্বপ্ন। থাকবে না কেন? তোমার প্রথম ইচ্ছে আর কে দেখা, আর দ্বিতীয় ইচ্ছে তার মতো শাসন করা, মানে তেমন ক্ষমতা পাওয়া। এসব আমার স্বপ্ন, জানি না কখনো পূর্ণ হবে কিনা। তুমি হয়তো আর কে অনেকবার দেখেছো। কই না তো। কি জানি, আমার মনে হলো তুমি তাকে দেখেছো, তাই বললাম। না দেখিনি। আর তুমি ইদানিং একটু বেশি ভাবো, ব্যাপার কি? কই তেমন কিছু না। তাই ভালো। চলো বাসায় যাব। এত তাড়া কিসের? এখানে বসে আর কি করব, তার থেকে ভালো বাসায় গিয়ে ঘুম দেবো। এমনিতেও রাতে ভালো ঘুম হয়নি। কেন, রাত জেগে কি করছো? কিছু তো করিনি, এমনি ঘুম আসেনি। আচ্ছা চলো ফুচকা খাবো। তুমি খেয়ে বাসায় চলে যাও, আমি বাসায় যাব। না না, তুমিও চলো। কাল যে অবস্থা করেছো পুরো ভাইরাল হয়ে যাচ্ছিলাম। কে জানি ছবিগুলো ডিলিট করলো। আমি করেছি। মানে? কথা বলতে বলতে কখন যে অরণি ভুল করে বলে ফেলেছিল তার হিসাব নেই। রবি পুনরায় জিজ্ঞেস করাতে অরণি ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। কথা ঘোরাতে বলল, আচ্ছা তুমি বাসায় চলে যাও, আমিও চলে যাব। ফুচকা খাবে না? তুমি খেলে খেতাম। জীবনেও খাবো না আমি। অবশেষে অরণি বাসায় যেতে রাজি হলো। দুজন নিজের বাসার দিকে রওনা দিল। রবি বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমাতে চাইল, কিন্তু আপু বলেছিল ঘুমাতে দিবে না, তাই আর ঘুমাতে পারেনি। যখন ঘুমাতে গেল আপু ডাক দিল। তারপর আর কি, ইচ্ছে না থাকা সত্ত্বেও আপুর পাশে বসে থাকতে হলো। আপু সিরিয়াল দেখছে আর রবি শুনছে। পাশাপাশি নিজের ফোনে কিছু কাজ করে যাচ্ছে। ঘন্টা খানেক হতে রবি নিজে থেকে ইয়েস বলতে আপু চোখ তুলে তার দিকে তাকালো। আপু রবির ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে দেখলো রবির ফোনে নতুন একটা ভাইরাস, যেটা সবে মাত্র রবি মেক করলো। আপু ভাইরাস দেখে রবিকে জিজ্ঞেস করলো, এসব কি? নিউ ভাইরাস। এর কাজ? 20 কিলোমিটারের ভেতরে থাকা সব ফোন হ্যাক করা। মানে তোর ফোনের চারপাশে 20 কিলোমিটারের মধ্যে যে ফোনগুলো থাকবে সবগুলো তোর কন্ট্রোলে চলে আসবে? একদম। এই ভাইরাসের নাম? এখনো ঠিক করিনি। তুমি বলো তো কেমন নাম দিলে সবাই একবার হলেও ক্লিক করবে? আমার থেকে তুই ভালো জানিস। ওকে, ফ্রি অফার দে। এটাতে অনেক কাজ হবে। তাহলে ফোনটা দাও, নামটা সেট করে। রবি আপুর থেকে ফোন নিয়ে ভাইরাসের উপরের অংশে লিখে দিল ফ্রি অফার। এটা দেখে যে কেউ একবার হলেও ক্লিক করবে, আর তাতেই হয়ে যাবে রবির কাজ। হঠাৎ রবির ফোনে অ্যালার্ম বেজে উঠল। রবি তাড়াতাড়ি আপুর পাশ থেকে উঠে নিজের রুমে গিয়ে কম্পিউটারের সামনে বসে পড়ল। অ্যালার্মটা ছিল কেউ রবির কম্পিউটার হ্যাক করতে চাচ্ছে। রবি তাড়াতাড়ি কম্পিউটারের কিবোর্ডে হাত দিয়ে বুঝলো কেউ একজন নয়, কেউ একদল তার কম্পিউটার হ্যাক করতে চাচ্ছে। রবি এটা দেখে প্রথমে কিছুটা ভয় পেল, কারণ এই কম্পিউটারে তেমন কোনো সিকিউরিটি রাখে না সে। হ্যাপি চাইলেও ইউজ করতে পারে। রবি কম্পিউটারের কিবোর্ডে হাত চালাতে লাগলো। না, নিজের কম্পিউটার সিকিউর করতে নয়, যারা তার কম্পিউটার হ্যাক করার মতো দুঃসাহসিকতা দেখিয়েছে তাদের কম্পিউটার থেকে শুরু করে তাদের যাবতীয় কিছু হ্যাক করার জন্য। রবি মিনিট 2-1 কিবোর্ডে হাত চালিয়ে বুঝতে পারলো তারা 10-12 জনের মতো আছে। সবার আগে রবি তাদের কম্পিউটারে নিজেদের ভাইরাস সেট করে দিল। ভাইরাসে তাদের কম্পিউটার স্লো হয়ে গেল। তারা বুঝতে পারলো অসময়ে তারা নিজেদের ক্ষতি করতে এসেছে। রবি খুব দ্রুত নিজের কন্ট্রোলে নিয়ে নিল সবার কম্পিউটার
আর তারা কোনোভাবেই কম্পিউটারগুলোর অ্যাক্সেস ফিরে পাচ্ছে না। যখন সবকিছু রবির নিয়ন্ত্রণে চলে এলো, তখন রবি তাদের সাথে কথা বলতে চাইলো। কম্পিউটারে একটা ভয়েস সেট করলো। ভয়েসটা এমনভাবে দিল যাতে রবির আসল ভয়েস বোঝা না যায়। ভয়েস যেতে না যেতেই অপর পাশের হ্যাকার দল সেটা শুনতে পেল। কম্পিউটার রবির নিয়ন্ত্রণে আছে, তাই ভয়েস অটোমেটিক প্লে হয়ে গেল। কারা তোমরা? কেন মানুষের ক্ষতি করতে চাও? অপর পাশ থেকে ভয়েস আসলো। আমাদের ইচ্ছে তোমার সব হ্যাক করা। তোমরা জানো আমার পরিচয়? হ্যাকিং জগতে কেউ কারো পরিচয় জানে না, তবে এটা জানি তুমি আমাদের থেকে ভালো খিলাড়ি। আমি তোমাদের সবকিছু আমার কন্ট্রোলে নিয়েছি। এখন তোমরা নিজেদের পরিচয়, তোমাদের মিশনের ব্যাপার না বললেও তোমাদের সব ডাটা পুলিশের হাতে তুলে দেব। আমাদের সব ডাটা আমরা নষ্ট করে দিয়েছি, তুমি চাইলেও সেসব পাবে না। তোমাদের নষ্ট করার পরেও আমি সব ডাটা পাবো, কারণ আমি ব্যাঙের গর্ত থেকে কিভাবে সাপ বের করতে হয় তা আমি ভালোই জানি। রবির কথা চলাকালীনই সময় তাদের ডাটা সব রিকভার দিল। কিছু ডিলিট করা ডাটা তাদের সেন্ড করলো। তারা ডাটাগুলো দেখে যেন আকাশ থেকে পড়লো। যে ডাটাগুলো তারা একেবারে ডিলিট করে দিচ্ছে, যেগুলো আর তারা চাইলেও রিকভার করতে পারবে না, সে ডাটা এখন আবারও তাদের সামনে। তারা এবার ভয় পেয়ে গেল, কারণ এই ডাটাগুলো সত্যি যদি পুলিশের কাছে যায় তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। তারা এবার নিজেদের মুখ খুলতে বাধ্য হলো। রবি নিজের মতো করে তাদের ডাটা নিয়ে নেবে, নয়তো পুলিশের কাছে তাদের ধরিয়ে দিবে। তারা বাধ্য হয়ে রবির কথা মতো কাজ করতে রাজি হলো। রবি সবার কম্পিউটারের অ্যাক্সেস তাদের দিয়ে দিল। তারা কেমন হ্যাকার দেখতে, রবি তাদের একটা ওয়েবসাইটের লিংক দিল আর সেটা হ্যাক করতে বলল। যে ওয়েবসাইট রবি তাদের দিয়েছে সেটা বাংলাদেশ সরকারের একটা সাইট। তারা দেখে ভয় পেয়ে গেল। অপর পাশে রবি বসে রইল তাদের কাজের ধূর্ততা আর কাজের প্রতি তাদের কেমন আকর্ষণ সেটা দেখার জন্য। তারা সবাই মিলে এই ওয়েবসাইট হ্যাক করতে উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ সেই ওয়েবসাইটের ধারে কাছেও ঘেঁষতে পারছে না। এদিকে রবি তাদের অবস্থা দেখে বেশ কিছু সময় মুচকি হাসলো। এই সময়ের মধ্যে রবির সবার কম্পিউটারে একটা করে সফটওয়্যার ইনস্টল করে দিল ভাইরাস দিয়ে। আর সেই সফটওয়্যারের কাজ হলো ক্যামেরার মতন। কম্পিউটারের স্ক্রিনের সামনে যারা বসে আছে সবার আসল চেহারা রবি দেখতে পাচ্ছে। হঠাৎ একটা মেয়ের চেহারা দেখে রবি অবাক হয়ে গেল, কারণ ওই মেয়েটা অরণি। তার মানে অরণিও হ্যাকার। রবি এখন কিছুটা বুঝতে পারছে অরণি সারাক্ষণ ল্যাপটপে কি করতো, তার মানে সেও এসব করতো। তাই রবি কিংবা অন্য কাউকে দেখলে ল্যাপটপ অফ করে ফেলতো। রবি ভাবলো অরণিকে একটা ফোন দিয়ে দেখা যাক। রবি দেরি না করে নিজের ফোন বের করে তাড়াতাড়ি অরণিকে ফোন দিল। এদিকে রবি ল্যাপটপ স্ক্রিনে দেখছে অরণি আর তার দল কি করছে। রবি ফোন দিতে অরণি একটু চমকে উঠলো। রিং হতে হতেই ফোনটা কেটে গেল, তাও ধরলো না। রবি আবারও ফোন দিল, এবার অরণি ফোন ধরলো। রবি কিছু বলতে যাবে তার আগে অরণি বলল, আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলছি। রবি আর কিছু বলার আগেই অরণি ফোন কেটে দিল। রবি কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে দেখছে সবাই নিজেদের মতো চেষ্টা করছে রবির দেওয়া ওয়েবসাইটটি হ্যাক করতে, কিন্তু কোনোভাবেই পারছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও তারা না পেরে কম্পিউটারের কিবোর্ড ছেড়ে উঠে গেল। রবিকে তারা একটা ভয়েস পাঠালো। রবি ভয়েসটা প্লে করলো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু ওই ওয়েবসাইটের এমন কোনো কোডিং আমরা পাইনি দিয়ে ওই সাইট হ্যাক করতে পারবো। আমরা পারিনি এই সাইট হ্যাক করতে। রবি একটা ভয়েস পাঠালো। সামান্য এই সাইট তোমরা হ্যাক করতে পারোনি, তাহলে আমার কম্পিউটার হ্যাক করার দুঃসাহস কেমনে করলে তোমরা? আমাদের ভুল হয়ে গেছে। এই ভুলের মাসুল তোমাদের আজীবন দিতে হবে। না, এটা করবেন না। আপনি যা বলবেন আমরা করব। আজ থেকে সবাই আমার হয়ে কাজ করবে, বিনিময়ে কিচ্ছু পাবে না। যদি আমার ইচ্ছা হয় তো আমি দেব, আর তার আগে তোমরা কিছু চাইতে পারবে না। ঠিক আছে, আমরা রাজি। তোমরা জানো কার সাথে পাঙ্গা নিয়েছো তোমরা? তা তো জানি না, কিন্তু কেউ আমাদের বলেছে আপনার সব হ্যাক করতে। রবি অরণির শেষ কথা শুনে বেশ অবাক হলো। কে বলেছে তার এই কোডিং দেওয়াল ভেঙে যাবতীয় কিছু হ্যাক করতে? রবি সবাইকে বলল। কে বলেছে এসব করতে? অরণি আগে থেকে বুঝতে পারছিল এটা জানতে চাইবে, তাই সাথে সাথে অরণি রবির কম্পিউটারে একটা ফাইল সেন্ড করলো। ফাইলটি ওপেন করতেই রবির চোখ কপালে উঠে গেল, কারণ ফাইলে একটা ছবি আছে, আর সেটা রবির এক পুরনো শত্রু, যাকে রবি আইস বোম দিয়ে মেরে ফেলেছিল। তাহলে সে কিভাবে বেঁচে গেল? রবির মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রবি অরণি আর তার টিমকে একটা ভয়েস পাঠালো।
তোমাদের সাথে আমি পরে কথা বলছি। কেউ যদি আমার সিস্টেমের বাইরে যেতে চাও তাহলে তোমাদের সবার মৃত্যু অবধারিত। তোমরা স্বয়ং আরকের সাথে পাঙ্গা নিয়েছো। রবির মুখ থেকে আরকে শুনে সবাই একসাথে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে গেল, কারণ তারাও জানে আরকে কি জিনিস। অরণি বেশ ভয় পাইছে, তবে খুশিও হয়েছে। অন্তত আরকের সাথে কথা বলার একটা রাস্তা তৈরি হলো। তারা কিছু বলার আগেই রবি সেখান থেকে নিজের সিস্টেম অফ করে দিল। বিকাল হয়েছে, রাশেদের সাথে কথা বলার সঠিক সময়। রবি রাশেদের ফোনে কল দিতেই রাশেদ ফোনটা ধরে কানে দিল। মৃত মানুষ কি ফিরে আসতে পারে? মাথা খারাপ হলো নাকি তোর? মনে আছে একজনকে অনেক আগে ড্রাই আইস বোম দিয়ে মেরেছিলাম। কতজনকে মেরেছি? কার কথা বলছিস? রবি বুঝতে পারলো রাশেদ ইচ্ছে করেই এমন করছে, কারণ রাশেদের মতো হ্যাকার এত সহজে ভুলে যাওয়ার কথা না। তাও রবি আবারও তাকে মনে করিয়ে দিতে বলল। বাসিরিতে বসেছিলাম, হঠাৎ জয়া ফোন দিয়ে বলল কেউ তার আপুকে কিডন্যাপ করেছে। আমরা জয়ার আপুর লোকেশন বের করে তাকে খুঁজতে যাই। হঠাৎ এক জায়গায় গিয়ে লোকেশন হারিয়ে ফেলি। চারপাশে অনেকগুলো বড় বড় কন্টেনার। জয়ার বোন সেখানেই ছিল। যখন আমরা সেখানে যাই তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আর তাতে লেখা ছিল আমি আর একটু সামনে গেলে 2টা পিস্তল পাবো। একটা রাশেদ নেবে আর একটা আমি। সেই পিস্তল দিয়ে আমরা দুইজনকে শ্যুট করব। তারা জানতো না আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম। তাদের কথা হলো আমরা একে অপরকে শ্যুট না করলে তারা জয়ার বোনকে মেরে ফেলবে। আসলে তাদের মূল টার্গেট ছিলাম আমরা দুজন। মাঝখানে ফেসে গেল জয়ার বোন। আমার ফোনে আবার মেসেজ আসলো যদি আর 1 মিনিটের মধ্যে আমরা একে অপরকে শ্যুট না করি তাহলে জয়ার বোনকে তারা মেরে ফেলবে। তারপর আমরা আর উপায় না পেয়ে দুইজনকে শ্যুট করি। দুইজন মাটিতে পড়ে যায়। প্রায় 3 মিনিট কেউ আমাদের দেখতে আসেনি, কিন্তু তারপর পুরো 7 জন পাশে একটা কন্টেনার থেকে বের হলো। একটু করে চোখ খুলে দেখি জয়ার বোন অজ্ঞান হয়ে পড়ে আছে। জয়ার বোনের কাছে যখন কেউ নেই, আপাতত সে বিপদমুক্ত। তারপর তারা আমাদের কাছে আসলো। আমরা দুইজন উঠে সবাইকে মারতে শুরু করি। হঠাৎ আমাদের উঠে পড়ায় তারা ভয় পেয়ে যায়। সবাইকে মেরে আমরা রক্তাক্ত করে ফেলি। তারপর সবাইকে নিয়ে কন্টেনারে ঢুকলাম। আশেপাশে দেখলাম কন্টেনারের ভেতর কি কি আছে, কিন্তু সেখানে তেমন কিছু পেলাম না। কিছু পেরেক ছিল, কিছু কাচের বোতল, একটা গ্যাসের বোতল ছিল একটা ছোলা, আর কিছু নর্মাল কেমিক্যাল, যেগুলো সচরাচর অসুস্থ হলে মানুষ খায়। তারপর আমরা দুইজন মিলে তাদের বেঁধে ফেললাম। জয়ার বোন চুপচাপ আমাদের দিকে তাকিয়েছিল। আমরা সময় নষ্ট না করে অনেকগুলো কেমিক্যাল একসাথে মিশিয়ে নতুন এক বিস্ফোরক দ্রব্য তৈরি করলাম, যেটা অনেকটা RDX এর মতো, যা বোমা বানাতে ব্যবহার করা হয়। নতুন বানানো কেমিক্যালগুলো কাচের বোতলে ঢুকিয়ে দিলাম। সেখানে পাওয়া পেরেকগুলো কাচের বোতলে ঢুকিয়ে দিলাম। RDX আরেক পেরেক কাচের বোতলে। তারপর কিছু হালকা গরম পানি এনে সব বোতলে একটু একটু করে দিলাম। প্রায় 11টা মতো বোতল ছিল। সবগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। আমি জয়ার বোনকে ধরে কন্টেনার থেকে বের করলাম। যখন আমরা বের হয়ে আসতে যাব তখন জয়ার বোনকে কিডন্যাপ করা সাব্বির বলে উঠল, বোতল দিয়ে বানানোর ওষুধ কি? তখন আমি তাকে বলি বোম, ড্রাই আইস বোম। বাইরের জগতের দিকে নজর না দিলে এইসব কি বুঝবি না? তারপর সে আমাকে বলে এসব বোম হয় কেমনে? আমি তাকে বলি পড়াশোনা না করলে এসব বোঝা মুশকিল, এখন এই বোম ফেটে যাবে। না না, তোরা একেবারে মরবি না, আস্তে আস্তে মরবি। যখন এখানে থাকা একটা বোতল অতিরিক্ত গরম হয়ে ফেটে যাবে তখন সেখানে থাকা পেরেকগুলো এদিক সেদিক চলে যাবে, তা বুলেট যাওয়ার গতিতে। একটা ফেটে যাওয়ার সাথে সাথে বাকিগুলো আস্তে আস্তে ফেটে যাবে। পেরেকগুলো এসে লাগবে তোদের গায়ে, তোদের চোখে লেগে তোদের চোখ বের হয়ে যাবে, শরীরে লেগে রক্ত শূন্য হয়ে মরে যাবে। তখন আমার কথা শুনে সে বেশ ভয় পেয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি কন্টেনারের দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসি। একটু সামনে এসে বুঝতে পারি ড্রাই আইস বোমা ফাটা শুরু করলো। সাব্বিরা তার দলবল সেখানেই ড্রাই আইস বোমায় মারা গেল। মনে পড়েছে এখন জয়ার বোনকে কিডন্যাপ করা সাব্বিরের কথা। রাশেদ এবার বলল, মনে আছে। ও বেঁচে গেল কিভাবে? তোর বানানো ডাইস বুম ফেটেছে সেটা ঠিক আছে, তারা যে মরে গেছে সেটা তো শিওর ছিলি না, কোনো লাশও তো দেখিনি। তার মানে তারা বেঁচে গেছে? হতে পারে, কিন্তু এসব কথা এতদিন পর কেন? সাব্বির বেঁচে আছে। কেমনে জানলি? আমার সিস্টেম হ্যাক করার জন্য একটা হ্যাকার টিমকে কাজ দিয়েছে। সে জানে না আমার পরিচয়। তাহলে এখন কি করবি?
সাব্বিরের লোকেশন বের করতে হবে আর তাকে শেষ করতে হবে। আমি সাব্বিরের সব কিছু ডাটা হ্যাক করে দেখেছি, এখন আগের থেকে খারাপ হয়ে গেছে। তাহলে কাজটা কখন করব? আজ রাতে সাব্বিরের সব ডাটা জানতে হবে, কাল রাতে তাকে শেষ করতে হবে, সকালে ভার্সিটি দিয়ে যেতে হবে, বিকালে হ্যাপিকে নিয়ে বের হতে হবে, আর রাতে সাব্বিরের খাতায় তারিখ বসাতে হবে। ওকে, আমি রেডি থাকবো। রবি রাশিদের সাথে কথা বলা শেষ করে ফোন কেটে দিল। সন্ধ্যা হলে রবি এক কাপ কফি খেয়ে বসে রইল। একটু পড়তে বসে, কিছু সময় পড়লো, তারপর কম্পিউটারের সামনে গিয়ে বসলো। রবি সাব্বিরের সমস্ত ডাটা হ্যাক করে ফেললো। তার লোকেশন কোথায়, আশেপাশে থাকা সব ফোন সহ সবকিছু রবির কন্ট্রোলে নিয়ে নিল। রাতে সব শেষ করে নিজের মতো ঘুমিয়ে গেল। সকালে উঠে ভার্সিটিতে চলে গেল। অরণির সাথে দেখা করলো। রবি অরণিকে দেখেই বুঝতে পারলো তার মন খারাপ, তাই রবি অরণির গা ঘেঁষে বসলো। ক্লাস শুরু হতে আরো কিছু সময় বাকি আছে। অরণির মন খারাপ দেখে রবি বলল, কি হলো, আজ তোমার মন খারাপ কেন? কই না তো। অরণি, আমার কাছ থেকে কথা লুকাচ্ছ? কোনো লাভ নেই, আমি তোমাকে ভালো করে জানি। রবির কথায় অরণি মাথা নিচু করে ফেললো আর চুপ হয়ে গেল। রবি আবারও বলল, বলা কি হয়েছে? আমাদের যে ছবিগুলো ফেসবুকে আপলোড করেছিস সেগুলো বের হয়ে গেছে। এখন হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে। বললেই হলো নাকি? তোমাকে মারবে? তোমার বাবাকে বলো। না, বাবাকে বলা যাবে না, তারা খুব ভয়ঙ্কর। বলেছে এসব কথা যদি বাবার কানে যায় তারা বাবাকেও মেরে ফেলবে। তারা বাবার সব গতিবিধি জানে, বাবা কখন কোথায় যায়, কি করে, এমনকি কোন সময় কি খায় সেটাও তারা জানে। বলো কি, তারা এত কিছু কিভাবে জানে? তা আমি জানি না। আর ছবিগুলো ফেসবুক থেকে আমি ডিলিট করিয়েছি, মানে আমি তাদের আইডি অ্যাক্সেস নিয়ে এসব ডিলিট করেছি। আমি সেখানে তাদের অনেক খারাপ কাজ দেখেছি। তারা মাদকদ্রব্য বিক্রি করে। আমি জানি না ওদের সবার মাথা কে, কিন্তু এটা জানি তারা খুব ভয়ঙ্কর। আমি আছি তো, এত চিন্তা করতে হবে না। আমার খুব ভয় হচ্ছে তারা যদি আমাকে তুলে নিয়ে যায়। যেখানে আমি আছি সেখানে তোমার এত ভয় পেতে হবে না। তারা আমাকে হুমকি দিয়েছে এখান থেকে বাসায় যাওয়ার পথে তারা আমাকে তুলে নিয়ে যাবে। এত ভয় পেয়ে না, কিছু করতে পারবে না। তা বলো, কাল কেন তো বিজি ছিলে? রবির এই কথায় অরণি চমকে গেল। যখন রবি দেখলো অরণি ভয় পাচ্ছে, তখন রবি আবারও বলে উঠল, আরে ভয় পেতে হবে না, বলো কেন বিজি ছিলে? এতক্ষণ ধরে রবি আর অরণি গায়ে গা ঘেঁষে বসলেও অরণি এবার রবির হাত ধরে ফেললো। রবি অপর হাত অরণির হাতের উপর দিয়ে দু হাতে অরণির হাত ধরে বলল, একদম ভয় পাবে না, আমি আছি তো। এবার অরণি রবির কথায় চুপ থাকতে পারল না। অরণি রবিকে বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? তোমাকে কত অপমান করেছি, তাও ভালোবাসো? তোমাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলি, কিন্তু এসব কেন বলছো? তারা যদি সত্যি আমাকে তুলে নিয়ে যায় আর খারাপ কিছু করে, তাও তুমি আমাকে ভালোবাসবে, বিয়ে করবে? প্রথমত, তারা কেউ তোমার কিছু করতে পারবে না, আর দ্বিতীয়ত তোমাকে ভালোবাসি অন্য কিছু কিনা। আমি সাধারণ কেউ না। তার মানে? আমি একজন লেডি হ্যাকার। আমার একটা পুরো টিম আছে। কাল আমাদের একটা লোক কিছু ওয়েবসাইট আর একটা কম্পিউটার হ্যাক করতে দিয়েছিল, কিন্তু আমরা জানতাম না আর কে এর কম্পিউটার হ্যাক করতে বলেছিল আমাকে। আমরা অনেক চেয়েও লোকেশন বের করতে পারিনি। পরে আর কে আমাদের সব কিছু হ্যাক করে নেয়। তারপর আমরা জানতে পারি সেটা আর কে ছিল, আর যে আমাদের সব হ্যাক করতে বলেছিল তার নাম সাব্বির। সেও নাকি হ্যাকার। আর কে বলেছে তার কথা মতো আমরা কাজ না করলে আমাদের পুলিশের কাছে ধরিয়ে দেবে, তাই সেদিক থেকে ভয় হচ্ছে। এই পর্যন্ত মানুষের ক্ষতি হয় এমন কত কাজ করেছো? আমার জানা মতে আমি এমন কোনো কাজ করিনি, কিন্তু হ্যাকিং জগতে সব কাজই মানুষের ক্ষতি করে। তার মানে তুমি জেনে শুনে মানুষের ক্ষতি করোনি? না। তাহলে এত ভয় পেও না, সে তোমাদের পুলিশের কাছে দেবে না। তাও সে আর কে, আমাদের ভয় থাকাটা স্বাভাবিক। সে আর কে, কিন্তু সে খারাপ নয়। যদি তার সাথে কেউ লাগে তাহলে তাকে শেষ করে তার আগে সে কারো ক্ষতি করে না, আর না কারো ক্ষতি চায়। গল্প পড়ে কেউ আবার বোমা বা অন্য কিছু করতে যাবেন না। যদি এমন কেউ করেন তাহলে সম্পূর্ণ দায়ভার তাকেই নিতে হবে। এর জন্য আমি কোনোভাবেই তাই থাকবো না। আর কেউ পরীক্ষা করতেও যাবেন না, কারণ একটু এদিক সেদিক হলেই ড্রাই আইস বোম সাথে সাথে বিস্ফোরণ হতে পারে।
রবি আর অরণি কথা বলছে, হঠাৎ একটা লোক তাদের সামনে এসে কিছু স্প্রে করে গেল। রবি আর অরণি দুজনেই অজ্ঞান হয়ে গেল। দুইজনকে গাড়িতে করে একটা পুরনো গোডাউনে নিয়ে যাওয়া হলো। চেয়ারের সাথে দুইজনকে বেঁধে তাদের মুখ থেকে কাপড় সরিয়ে নিল। দুজন তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। একটু পর মুখে পানি পড়তে দুজন চোখ খুলল। রবি চারপাশটা ভালো করে চোখ বোলালো। রবি একটা ছেলেকে ছাড়া আর কাউকে চিনল না। এটা সেই ছেলে যে ফেক আইডি দিয়ে রবি আর অরণির ছবি নেটে ছেড়েছিল, আর অরণি তাকে পুলিশে ধরিয়ে দিল। রবি তাকে দেখে একটা মুচকি হাসি দিল, তারপর তাকে বলল, তোর নামটা জানি কি? রবি চিন্তা করছে, পাশ থেকে অরণি বলে উঠল, ওর নাম জিসাদ। রবি এবার জিসাদের দিকে তাকিয়ে বলল, আমাদের কেন তুলে আনলি? এখনো তোদের মেরে দি নাই, সেটাই তোদের ভাগ্য। তুই তো আমাদের সিনিয়র, কোথায় তোর থেকে আমরা কিছু শিখবো, তা না উল্টো তুই গুন্ডামি করছিস। গুন্ডামির এখনো দেখলিটা কি? এখন তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমরা সবাই মজা করব, তুই শুধু তাকিয়ে দেখবি। এই কথা শুনে রবির মাথা বিগড়ে গেল। রবি নিজের চোখ বন্ধ করে ফেললো। চারপাশে কে কোথায় আছে, কার হাতে কি আছে, কাকে আগে মারতে হবে, সব চোখ বন্ধ করে ভেবে নিল। রবি চোখ খুলতে জিসাদ সামনের চেয়ার থেকে উল্টে পড়ে গেল। রবির দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো, যা দেখে জিসাদ বেশ ভয় পেল। জিসাদের বুঝতে বাকি নেই রবি সাধারণ কোনো মানুষ না, তবে হাত যখন বাঁধা তখন রবি চাইলেও কিছু করতে পারবে না। জিসাদ অরণির দিকে হাত বাড়ালে অরণি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে অরণি চোখ খুলে দেখে জিসাদ মাটিতে পড়ে আছে, আর রবি তার সামনে দাঁড়িয়ে। পাশে রবিকে বেঁধে রাখা চেয়ারটা ভেঙে গেছে। রবির হাতের কিছু অংশ লাল হয়ে আছে, আর চোখের অবস্থা অরণির আগেই দেখেছে। জিসাদ মাটিতে পড়ে যেতেই অরণি ভয়ে কেঁদে ফেলল। অরণি বেশ ভয় পাচ্ছে দেখে রবি সেদিকে না তাকিয়ে জিসাদকে আরো দুইটা বসিয়ে দিল, আর কাকে যেন ইশারা করলো কিছু করতে। রবি অরণির চোখে চোখ রেখে বাঁধনগুলো খুলে দিচ্ছে। পেছনে কি হচ্ছে অরণি তা দেখছে না, তবে এতটুকু বুঝতে পারছে সবাই মাটিতে নিজে থেকে পড়ে যাচ্ছে। রবি অরণির হাতের বাঁধনও খুলে দিল। জিসাদের সব লোক মাটিতে পড়ে ঘুমিয়ে গেল। অরণির এমন ভয়ঙ্কর অবস্থা কি করবে বুঝতে পারছিল না। শেষে রবির বুকে ঠাঁই নিল। রবি অরণিকে শক্ত করে জড়িয়ে ধরল। অরণি তখনও ভয়ে কাঁপছে। রবি অরণির ভয় কমাতে বলল। অরণিও ভয়ে আছে, এমন সময় ভয় থাকাটাই স্বাভাবিক। হঠাৎ দুজন কালো কোট, মুখে মাস্ক পরা লোক রবির কাছে এলো। তাদের দুজনের হাতেই পিস্তল, কোমরে হ্যান্ডকার, ডান পায়ের কাছে ছুরি, বাম পায়ের কাছে লাইটের মতো কিছু। তারা এসে রবির পাশে দাঁড়াতেই অরণি আরো ভয় পেল। রবি তাদের কিছু ইশারা করতেই তারা চলে গেল। অরণি এবার কিছুটা ভয় কমে এলো। সে রবিকে জিজ্ঞেস করলো, কারা এই লোকগুলো? সেসব পরে বলবো, আগে জিসাদ আর তার লোকেদের দেখে নে। অরণি চুপচাপ বসে আছে। রবি উঠে জিসাদের কাছে গেল। জিসাদকে তুলে আরো একটা ঘুষি মেরে বলল, কার গায়ে হাত দিবি তুই? আমার প্রিয় মানুষের গায়ে হাত দিয়ে দেখা, কেটে ফেলে দেব তোর হাত। হঠাৎ কালো শুট করা একটা লোক এসে রবিকে বলল, স্যার, এখানে বেশ কিছু ড্রাগস পাওয়া গেছে। রবি এবার রহস্যময় একটা হাসি দিল। রবি জিসাদের দিকে ইশারা করে কিছু বলতেই ওই লোকটা এসে জিসাদকে ধরে অরণির দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনি উঠে যান। অরণি কিছু না বলে চুপচাপ উঠে গেল। রবি অরণির হাত ধরে তার সাথে নিয়ে গেল। কোট পরা লোকটা জিসাদকে চেয়ারে বেঁধে রবির আগে আগে হেঁটে রবিকে ড্রাগসগুলোর কাছে নিয়ে গেল। রবি একসাথে অনেকগুলো ড্রাগস দেখে মোটেও বিচলিত হয়নি, কারণ এর আগে রবি এমন আরো অনেক ড্রাগস দেখেছে। অরণি রবির পাশাপাশি আছে। রবি একটা ড্রাগসে হাত দিয়ে বলল, এত মাদকদ্রব্য এখানে? রবি একটা একটা দেখছে আর সবগুলোর নাম বলছে। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চোলাই মদ, দেশি মদ, বিদেশি মদ, বিয়ার, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তারি, প্যাথোডিন, ব্রুপেন, রফিন, ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেন্টেড ওয়াশ, বুপ্রেন, রফিন, মরফিন, আইচপেল, ভায়াগ্রা, সানাগ্রা, টয়লুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও মিথাইল ইথাইল কিটোন। রবি একটার পর একটা নাম বলে যাচ্ছে দেখে অরণি হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। অরণি মনে মনে ভাবছে রবি এত কিছুর নাম কিভাবে জানে, আর রবির আসল পরিচয় বা কি? একই রকম কাপড় পরা লোকগুলোই বা কারা? হাজারো প্রশ্ন অরণির মনে। রবির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই।
তার সব ড্রাগস দেখা শেষ হলে রবি ফিরে আসে আবারও জিসাদের কাছে। রবি জিসাদকে বলে, দেখ, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তুই আমার প্রিয় মানুষটাকে তুলে নিয়েছিস, তাকে নিয়ে খারাপ কথা বলেছিস, তাই আমি তোকে মেরেছি। এখন তুই সোজা আমার কথার জবাব না দিলে তোর লাশটাও তোর পরিবারের কাছে যাবে না। রবি কথা বলে যাচ্ছে, এদিকে অরণি চুপচাপ দাঁড়িয়ে আছে। সাথে অরণির দুপাশে এক রঙের কাপড় পরা লোক দুটিও দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জিসাদ চুপ করে আছে। অরণি রবির দিকে তাকিয়ে দেখছে রবি আরো কত ভয়ঙ্কর হতে পারে। জিসাদের চুপ থাকায় রবি এবার খুব জোরে জিসাদকে আরো একটা ঘুষি বসিয়ে দিল। এবার নাক দিয়ে বেশ রক্ত বের হচ্ছে। জিসাদ এবার মুখ খুলল। সে ফোনের দিকে ইশারা করতেই রবি জিসাদের ফোনটা হাতে নিল। জিসাদের ফোনের থেকে একটা ছবি বের করে দিল, যেটা অরণিকে দেখালে সে ভয়ে মুখে হাত দিয়ে দেয়। ছবিটা আর কারো নয়, সাব্বিরের। রবি অরণিকে নিয়ে সেখান থেকে বের হয়ে এলো। দুইজনকে ইশারায় কিছু বলল। কিছুটা পথ বের হয়ে আসতেই কিছু গুলির শব্দ রবির কানে আসলো। ফিরে দেখে আগুন জ্বলছে আর দুজনেই কালো কোট পরা লোক সেখান থেকে বের হয়ে আসছে। মাদক দ্রব্য সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আর জিসাদ সহ সবাইকে শেষ করে দিচ্ছে। রবি আসার সময় জিসাদের ফোনটা নিয়ে আসছে আর অরণি রবির পাশাপাশি হাঁটছে, তাও বেশ ভয় পেয়ে আছে।